আমি খুব শকড ম্যাচের মধ্যে ড্রেসিং রুমে কেউ গান শুনছে, কেউ নাচ গান করছে। গ্রুপিং বলতে ব্যাপারটা কি, মানে আপনারা জুনিয়রদের একটু ছোট করে দেখেন এমন কিছু? একক শাসনের একটা চলছে। এটা কি এমন যে সিনিয়র হলে আপনি পারফর্ম করলেও টিকে থাকতে পারবেন না? আমি আমার 3টা বছর খালি ওয়েস্ট করলাম এখানে। আমাদের বাদ দেওয়ার জন্য অনেক রিজন আছে। বিসিবি থেকে একটা সাধারণ যে সম্পর্ক, আমি ওটা আসলে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। রোমানা আপু, আসলে এখন তো ন্যাশনাল টিমের ব্যস্ততা আপনার নেই। ঢাকা লিগে খেলেছেন, ঢাকা লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। এরপরে আসলে প্র্যাকটিস কিভাবে করছেন বা নিজেকে আসলে প্রিপেয়ার্ড কিভাবে রাখছেন, এটা যদি আগে বলেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে এখন যেমন আছি খুব একটা খারাপ নাই, বলবো যে ভালোই আছি। আসলে মাঝে আমার যে একটা প্রবলেম হচ্ছিল, যে আমার প্র্যাকটিসের একটা প্রবলেম হচ্ছিল। বাংলাদেশের প্রেক্ষাগৃহে যে আমাদের ওমেন্স টিমের বাইরে যারা মেয়েরা প্র্যাকটিস করে, তাদের আসলে প্র্যাকটিসে মেয়েদের জন্য প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা খুবই কম আছে বাংলাদেশের জন্য। তো সেই ক্যাটাগরিতে আমিও ছিলাম অনেক দিন। আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিসের অনেক প্রবলেম হচ্ছিল, বাট আমি এখন মনে করি যে ভালো আছি। আমি বসুন্ধরা কিংসে এখানে প্র্যাকটিস করছি, এদের একাডেমিতে জয়েন হয়েছি 2 মাস হচ্ছে। তো আমার মনে হয় এখানের যে ফ্যাসিলিটিস সব কিছু আমাদের জন্য অনেক উন্নত মানের। তো আলহামদুলিল্লাহ। ঢাকা লিগে যেভাবে পারফর্ম করেছেন, আপনার যে সেইটা আছে, সেটা আসলে কতটুকু এই মুহূর্তে যখন ন্যাশনাল টিমের বাইরে থাকেন তখন আসলে কতটুকু ম্যাচ না খেলে ধরে রাখা যায়, বা মনে হয় কিনা যে আমি আমার এই পিক টাইম বলে তো একটা ব্যাপার আছে, যখন আপনি পারফর্ম করেন তখন যদি সুযোগ না পান, ধরেন আগামী বছর আপনার পিক টাইমটা নাও থাকতে পারে, সেই জায়গাটা নিয়ে কোনো নিজের মধ্যে ভাবনা বা আফসোসের জায়গা আছে কিনা? এটা আমি বলবো যে আমার বিগত 3 বছর ধরে এটা ফিল করছি যে আমি আমার প্রপার যেটা দরকার ছিল, আমি 3 বছর ধরে ওটা আমি ন্যাশনাল টিমের কাছ থেকে পাচ্ছি না। আমি অ্যাজ এ সিনিয়র হিসাবে খালি একটার পর একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমাদেরকে, বাট যেটা আমাদের কাছ থেকে নেওয়ার কথা সেটা কিন্তু নিচ্ছে না। আসলে তাদের রিজনগুলো আমরা আসলে জানি না, যে তারা কি করতে চাচ্ছে বা না চাচ্ছে আমাদের সাথে অতটা ক্লিয়ার না। আমি জানি না কেন যে বাংলাদেশ বিসিবি বোর্ড এরকম কেন এই আচরণটা, অনলি সিনিয়রদের ক্ষেত্রে কেন তারা সিনিয়রদের সাথে ডেকে কথা বলে না, আমি জানি না। এত বছর টিমটাকে সার্ভিস দেওয়ার পরে যদি এখন টিমে কবে খেলবো না এটার আশায় বসে থাকা লাগে, এর থেকে লজ্জাজনক আমাদের কাছে আর কিছু থাকতে পারে না। ধরেন আপনারা যখন একটা সিরিজ থেকে বাদ পান, বা যখন আপনি তো মাঝে একটা এশিয়া কাপ খেলেছেন, এর আগেও একটা বড় গ্যাপ ছিল, এর পরেও একটা বড় গ্যাপ, বা ধরেন ঢাকা লিগে পারফর্ম করার পরও যখন আপনি ডাক পাননি, তখন কি সিলেক্টরদের কাছ থেকে কোনো চাওয়া বা কোনো ইনফরমেশন যে আপনি এই জায়গাটা নিয়ে কাজ করলে তাহলে হয়তো আমরা কনসিডার করব, বা এই কারণে আপনি দলে নাই, এটা করে আসতে পারলে আমরা আবার আপনাকে নিব, এই ধরনের কোনো আলোচনা কি হয় কিনা? কয়েকটা আলোচনা তো আমার মাঝে হয়েছে। এটা না যে তারা আমাকে কল করেছে, এটা না, বাট আমি কেন টিমে নাই এটা নিয়ে আমি অনেক কোশ্চেন করেছি। ইনফ্যাক্ট আমাদের চেয়ারম্যানের কাছে করেছি, আমাদের সিলেক্টরের কাছে করেছি, হ্যাঁ, আমাদের আগের যে আমাদের প্রেসিডেন্ট ছিল তাদের কাছেও করেছি, যে আমাদের সাথে প্রবলেমটা কি। আমাদের এটা না জানলে আসলে আমরা তো একটা ডেডিকেশন নিয়ে ক্রিকেট খেলছি, লং টাইম ক্রিকেট খেলছি। ইনফ্যাক্ট আমরা কিন্তু ক্রিকেটটাকে ছেড়ে দেইনি, ক্রিকেটটাকে ভালোবাসি বিধায় আমরা এখানে এখনও ওই ডেডিকেশনেই আছে আমাদের। আমরা পরিশ্রম করছি। কতটা খারাপ ফিডব্যাক পেয়েছি এটা আসলে আমাদের মধ্যেই থাক, এটা আমরা আসলে ওইভাবে প্রকাশ করতে চাচ্ছি না, বাট যতটুকু হয়েছে ভালো কিছু হয়নি। ফিটনেস একটা ইস্যু ছিল, তারা জানিয়েছিল, তো সেইটা নিয়ে কি আপনি এরপরে কাজ করেছেন কিনা, বা এরপরের ফিডব্যাক তারা নিয়েছে কিনা, যে এখন আপনার ফিটনেসের কী অবস্থা, ওই জায়গা থেকে ইমপ্রুভ করেছেন কিনা, বা তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটাতে আপনি পৌঁছাতে পেরেছেন কিনা? ফিডব্যাক নিতে গেলে তো আসলে ক্যাম্পে যাওয়া লাগে। আমাকে ঘর থেকে দেখে তো আসলে ফিডব্যাক তো আপনি দিতে পারেন না, এটা আপনার একটা রং প্রসেস আমি মনে করি। তো সেক্ষেত্রে সেই জিনিসটাই আমাদের ক্ষেত্রে হয়েছে। আমি এবং জাহানার, আমার মনে আছে যে আমরা যখন একসাথে বাদ পড়ি তখন দুইজন কিন্তু 2 ক্যাটাগরির। আমি অলরাউন্ডার, জাহানারা হচ্ছে পেস বোলার, এবং জাহানারা বাংলাদেশের ভেতরে সবথেকে ভালো, ওর কিন্তু ফিটনেস, তো সবথেকে ভালো ফিটনেস এখন। কিন্তু দুজনের একটা জিনিস সেম আছে, সেটা হচ্ছে দুজন আমরা সিনিয়র। তো হঠাৎ করে কিন্তু দেখবেন আপনি প্রিভিয়াস একটু ঘাটলে দেখবেন যে হঠাৎ করে কিন্তু বাংলাদেশ থেকে সব সিনিয়রদের কিন্তু টোটালি পারফর্ম সিনিয়রদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন সালমাপুর কথা যদি বলেন, জাহানারা,
হ্যাঁ, আয়েশা রহমান, শুক্তারা, তারপরে আমরা কিন্তু হঠাৎ করে কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে কোনো ভালো রিজন দেখায়নি। এরপরে কি হয়েছে, একটা নিউজ পেপারে দেখলাম যে তাদের ভাষ্যমতে আসছে যে রোমান আহমেদকে বাদ দেওয়া হয়েছে ফিটনেসের অভাবে, কারণ জানে যে জানারা থেকে আমার ফিটনেস একটু কম আছে, তো আমাকে এটা দিতে ইজি হবে। তখন আমার পারফরমেন্সটা কিন্তু কোনো শো করেনি, তখন আমার ফিটনেসটাকেই ওরা বড় করে দেখেছে। এবং এরপর জাহানারাকে বাদ দিয়েছে, জাহানারার পারফরমেন্স খারাপ ছিল, জাহানারার তখন আর ফিটনেস ধরেনি। তো জাহানারা তো তখন শো করেছিল এবং ভালো টুর্নামেন্টে খুব ভালো বল করেছিল। তো আমাদেরকে বাদ দেওয়ার জন্য অনেক রকম রিজন আছে, আমি যেটা বলতে চাচ্ছি। আমরা এটা আপনাদের সাথে তর্ক করে তৈরি করতে পারবো না, কিন্তু আমার কথা যে এখন এতগুলা বছর পার করার পর আমরা এই বিহেভটা পাইতে পারি না যেটা আমাদের সাথে করা হয়েছে। এটাই হলো আমাদের দ্বিমত, এটা না, আমাদের কেন বাদ দেওয়া হয়েছে, কেন নেওয়া হচ্ছে না। আপনি যেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার বললেন যে সিনিয়র যারা পারফর্ম করছিলেন তাদেরকে বাদ দেওয়ার কথা আপনি বলছিলেন, মানে এইটা কি এমন যে সিনিয়র হলে আপনি পারফর্ম করলেও টিকে থাকতে পারবেন না, আপনাকে বাদ করতে হবে? আমরা তো আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে বরং দেখি যে সিনিয়র যারা পারফর্ম করেন তাদেরকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ তাদের ওই এক্সপিরিয়েন্সের জায়গাটাকে ইউজ করার ব্যাপারটা, সাথে ইয়াং প্লেয়াররাও থাকেন, তাদের ওই যে অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলেন, একটা ব্যালেন্স থাকে টিমের মধ্যে। তো আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে আমাদের প্ল্যানিংটা ব্যাপারটা একটু উল্টো। আমাদের এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের দেশেরই আমি দেখলাম যে প্ল্যানিংয়ের ব্যাপারটা উল্টো। তো আমাদের দেশের খেলার পরিমাণ কম, তা আপনি যদি খেলার পরিমাণ কম, 2-1টা ম্যাচ দেখে যদি আপনি প্লেয়ার জাজ করে ফেলেন, সেক্ষেত্রে এটা আমি জানি না এটা কোন ধরনের প্রসেস। আর একটা যেটা বলছিলাম যে ইন্ডিয়ার কথা বলছিলাম, আমি ইন্ডিয়া 19 সালে মেবি 19-এর যে ওয়ার্ল্ড কাপটা খেলেছিল, মানে লাস্ট যে ওয়ার্ল্ড কাপ তার আগের ওয়ার্ল্ড কাপ যেটা খেলেছিল, তা ওরা কিন্তু ওইভাবে করে কিন্তু ভালো টিম আমাদের সাথে হারা পড়ে, মানে ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে হারার পরেও কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা ভালো রেজাল্ট করেছিল। তারপরে যদি ওইখান থেকে সিনিয়র প্লেয়ার সাপোজ হারমানপ্রীত বা জুলান গোস্বামী এদেরকে কিভাবে রেসপেক্ট করে ওরা, সেটা একবার আমার মনে হয় সবার একবার মাথায় রাখা উচিত। জুলান গোস্বামীকে ইংল্যান্ডে ওই যে লর্ডসের মাঠে বিদায় দেওয়া হয়েছে, তা সে কিন্তু তার ক্যারিয়ারটাকে হাসি মুখে বিদায় নিতে সক্ষম হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটা পারছি না। বিদায়ের কথা যেটা বলছিলেন, যে বিদায়ের কথা থেকে মনে পড়লো যে মাঝে একটা কথা হয়েছিল যে আপনাদের 3 জনের ক্ষেত্রে, সালমা, আপনি এবং জাহানারা, আপনারা যদি চান বিসিবি হয়তো বা একটা ম্যাচ আয়োজন করতে পারে, এই কথাও বলা হয়েছিল। তাহলে আপনারা চান না কেন? আপনার কি মনে হয় এটা কি আমরা কি এখন তাদের কাছে চাবো, মানে রিকোয়েস্ট করে আমাদের ম্যাচ খেলতে হবে? এটা যে আমি রিটায়ার্ড নিব, আপনারা আমাদের জন্য করেন, ব্যবস্থা করেন, ঢাকঢোল পিটায় আমরা এই রিটায়ারমেন্ট নেব, এটা অ্যাকচুয়ালি উনি কেন বলেছে আমি জানি না, ওনার কোন সেন্স থেকে এটা বললো, এটা আমার সেন্সে আমি কখনো কোনো কাউকে এইভাবে বলতে শুনিনি যে প্রেসে হঠাৎ করে সে বলতে পারে যে এরকমের। কিন্তু তার আসলে এটা আমার কাছে সব থেকে খারাপ লেগেছে যে উনি আমাদের সাথে ডেকে কথা বলতে পারতো, বাট হুট করে উনি প্রেসে যে এরকম একটা সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্তটা এইভাবে বলে দেওয়ার ইচ্ছা ছিল না। আমরা কতদিন খেলতে চাই বা না চাই এটা আমাদের ব্যাপার, এটা উনি আমাদের কাছ থেকে অবশ্যই জানার উচিত ছিল। রণবাবু, এই স্টেটমেন্ট থেকে আসলে একটা কথা মনে পড়ে, একটু শুনতে কটু শোনালেও, যে ধরেন যখন সিলেক্টর বলছে বা বোর্ড থেকে বলছে যে তারা যদি চায় আমরা তাদেরকে একটা ম্যাচ আয়োজন করে দিতে পারি, তার মানে কি আপনারা আসলে তাদের আর প্ল্যানে নেই? তাহলে আসলে আপনারা ক্রিকেটটা খেলেন কেন? না, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে আমার এখন আর ন্যাশনাল টিমে খেলার জন্য যে মন মানসিকতা থাকে ওটা আমি হারিয়ে ফেলেছি। আসলে এখান থেকে আমার আর কোনো হোপস নাই, কারণ যে টাইপসের বিহেভিয়ার, যে টাইপসের কথাবার্তা আমি শুনেছি, এটা আসলে আমার বলতেও লজ্জা লাগছে, সত্যি কথা। তো এখানে আমার আর কিছু বলার নেই। আমি ওখান থেকে, মানে আমি বিসিবির থেকে একটা সাধারণ যে সম্পর্ক, আমি ওটা আসলে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং খেলাটাকে ভালোবাসি বিদায় এখনও যে এখানে প্র্যাকটিস করছি, আমি এখান থেকে দেখা যাচ্ছে ঘরোয়া লিগ বা যা খেলারই থাকে আমি ওগুলো নিয়ে হ্যাপি থাকতে চাই, মানে খেলা নিয়ে আমি আসলে এত চিন্তা করতে চাই না। তাহলে কি ওই যে ঘুরে ফিরে একই কথা, যে ওই যে মাঠ থেকে বিদায় নেওয়ার ব্যাপারটা আমরা ছেলেদের ক্রিকেটও দেখেছি, যে ওই
ব্যাপারটা কেন জানি হয়ে ওঠে না আমাদের ক্ষেত্রে। আপনি বাইরের এক্সাম্পল দিচ্ছিলেন, এরকম অহরহ এক্সাম্পল দেয়া যায় যে যারা সিনিয়র ক্রিকেটার অনেকদিন সার্ভ করেছেন, বোর্ডও চায়, দেশের মানুষও চায়, প্লেয়াররাও চায় একটা সুন্দর বিদায়, মাঠ থেকে বিদায়ের যে প্রসেসটা, সেটা বাংলাদেশ ক্রিকেটে আসলে হয় না কেন? না না, অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের এইগুলো ভুলগুলো আমরা পরে বুঝতে পারি, আগে বুঝতে পারি না। আমরা যে প্রবলেমগুলো আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে এখন এমন হয়ে গেছে যে যার যেমন পাওয়ার সে তেমন সেদিক থেকে পাওয়ার অ্যাপ্লাই করে ফেলে। এটা আসলে আমার দেখতেও খারাপ লাগে এটা। তো যখন আমার জায়গায় যে আরেকটা মেয়েকে নেওয়া হয়েছে, সে কিন্তু টোটালি আনফিট হিসাবেই বাইরে গিয়েছিল, এবং যে ওখানে পরের দিনই দেখা যাচ্ছে তার হাতের প্রবলেম ছিল, পরের দিন তাকে ব্যাক করা হয়েছিল। তো এটা কোন ধরনের প্রসেস? আমি এটা আমার মাথায় আসে না। মানে এই ধরনের প্রসেস আসলে আমরা দেখে অভ্যস্ত না। তা হুট করে এগুলো ঘটছে, যেটা আমাদের টিমের জন্য আসলে ক্ষতিকর, যেটা আমি মনে করি যে আমাদের ফিউচারের জন্য এটা ভালো কিছু বয়ে আনতে পারে না। আমার মনে হয় এদিকে আমাদের যারা কর্মকর্তা আছে তাদের অবশ্যই দৃষ্টিকোণ এদিকে আনা উচিত যে মেয়েরা অনেক ভালো করছিল, বাট আমার মনে হয় না যে লাস্ট যে কয়েকটা সিরিজে বা লাস্ট অনেক দিন হয়তো আমরা কোয়ালিফাই করেছি, কিন্তু আমরা কিন্তু অনেক টানাপোড়েনে কোয়ালিফাই করেছি, এটা আপনারা সবাই জানেন। যেটা পাকিস্তানে খেলা হয়েছে, আমরা কিন্তু মেইন দুটা টিম যে পাকিস্তানের সাথে তারপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু হেরেছি। ওয়েস্ট ইন্ডিজ খারাপ খেলেছে বিদায়, ইনফ্যাক্ট অন্য টিম কিন্তু অনেক উপরে চলে যাচ্ছে। আমাদের সাথে যারা কখনো দাপট দেখে খেলতে পারেনি তারাও কিন্তু ডেভেলপ করছে, যেখানে আমার মনে হচ্ছে যে আমরা একটু পিছায় যাচ্ছি। এই ছোট ছোট জিনিস যদি একটু খেয়াল রাখা যায়, আমার মনে হয় আমাদের ফিউচার, আমাদের টিমটা আরও বেশি ভালো করতে পারবে। জাহানারা আপু একটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে তিনি যখন ব্যাক করেছিলেন তার কাছে মনে হয়নি যে টিমের এনভায়রনমেন্ট তাকে ওয়েলকাম করছে বা তার জন্য খুব ডিফিকাল্ট ওই এনভায়রনমেন্টে ক্রিকেট খেলা। আপনিও তো একটা এশিয়া কাপ খেলেছেন, 3টা ম্যাচ খেলেছেন, আপনার ক্ষেত্রেও কি একই রকম কিনা ব্যাপারটা? সেটা তো অবশ্যই। জাহানারাকে নিয়ে মনে হয় একটা কোশ্চেন করেছিল যে আমাদের সিলেক্টরকে, যে ও অস্ট্রেলিয়া আছে, ও এসে কি টিমে আবার জয়েন করতে পারবে কিনা। তখন কিন্তু ওইখানে একটা কথা এসেছিল যে জাহানারা যদি আসে তাহলে ওকে প্রুফ করে তারপরে ঢুকতে হবে। ডেফিনেটলি একজন আসলে প্রুফ করে ঢুকতে হবে, তাহলে অন্যদের ক্ষেত্রে কেন এটা আসে না? কেন এটা আমার একে পছন্দ, আমার ওকে পছন্দ, আমি এইগুলো ক্যারি করতে যাব কেন? আপনি যে ম্যাচগুলো খেলেছেন, আপনি কি কোনো সমস্যা দেখেছেন এনভায়রনমেন্টে, নাকি সব কিছু নর্মালি মনে হয়েছে? জাস্ট হয়তো বা যেহেতু নিউ বাঞ্চ অফ কিছু প্লেয়ার এসেছে বলে সেক্ষেত্রে মানিয়ে নেওয়ার একটা ঘাটতি ওইভাবেই দেখেন, নাকি আসলেই আপনিও জাহানারা আপুর মতো মনে করেন যে ওয়েলকামিং না ব্যাপারটা? না, এটা তো অবশ্যই যে অনেকদিন পরে টিমের মধ্যে ঢুকে আসলে আমারও একটু কেমন নার্ভাস ফিল হচ্ছিল যে আসলে অনেকদিন পর টিমে ঢুকছি। টিমের এনভায়রনমেন্ট আমার কাছে অনেক পরিবর্তন লেগেছে, যেটা আগে আমি দেখে পজিটিভ নাকি পজিটিভ পরিবর্তন হলে তো অসুবিধা? অফকোর্স নট পজিটিভ, তো অবশ্যই না। পজিটিভ হলে অবশ্যই থাকতো। এটা আমার কাছে যেটা ফিল হয়েছে, এটা এখন যেটা চলছে টিম গেমটা একটু কম চলছে। এখানে আমার মনে হয়েছে যে একক শাসনের একটা চলছে, যে কেউ একজন শাসন করছে আর বাকিরা চুপচাপ সেটা মাথা নত করে নিচ্ছে। এটা আমার কাছে ফিল হয়েছে। বাট আমার কাছে টিম এনভায়রনমেন্টটা, যে এটা টিম গেম, টিম সবাই মিলে যে আগে যে সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক, এই জিনিসটা আমি ফিল করিনি। বিকেএসপিতে আমাদের একটা হচ্ছিল, প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল, তা আমি খুব শকড। মানে প্রথম ওটা অনেক দিন পর, 16 মাস পরে আমার একটা ক্যাম্প ছিল এটা। তা আমি খুব শক ছিলাম যে ম্যাচ হচ্ছে ছেলেদের সাথে, ওখানে বিকেএসপি বয়েজ টিমের সাথে ম্যাচ হচ্ছিল। তা ওখানে ম্যাচের মধ্যে জোরে গান চালানো, হ্যাঁ, ড্রেসিং রুমে কেউ গান শুনছে, কেউ নাচ গান করছে, কারণ ম্যাচের প্রতি অতটা ফোকাস নেই। আবার দেখলাম যে ম্যাচ আউট হয়েছে, সবাই যে যার মতো আসছে, যে রিয়েলাইজেশন যেটা যে আমি আউট হয়েছে, আরও কী করতে হবে, বা আমার যে সিলেকশন যে প্রবলেম, যে আমরা আগে যেটা ভয় পাইতাম যে সিলেকশনের, যে সিলেকশন আমাকে আরও ডেভেলপ, নিজেকে শো করতে হবে, এইটা এখন এই সিনারিওগুলো নাই। এখন ডেডিকেশন আমার কাছে মনে হচ্ছে যে টিম ডেডিকেশনটা খুব কম আছে। ডেডিকেশনের ঘাটতি থাকলে তো আমরা তো অনেক আশা করি। হ্যাঁ, ম্যাচ ফি পাচ্ছে, তো ম্যাচ খেললে তো ম্যাচ ফি আসছে। এটা তো আমার তো এটাই না যে আমার
যে ম্যাচ খেলছি না, তখন মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যে আমার যে ভালো করতে হবে, একটা টিমের সাথে হেরে গেলাম, যে ওইটা যে মানুষের মধ্যে যে ফিল জিনিসটা, ওই ফিল জিনিসটা এখন আর নাই। ডেডিকেশন ছাড়া কি আসলে একটা টিম, স্পেশালি ন্যাশনাল টিমে যারা খেলেন, তারা কি আসলে কতখানি আগাতে পারবেন বলে আপনার মনে হয়? কারণ আমরা মাঝে দেখেছিলাম যে 2-1টা সিরিজ বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছিল, এরপরে গত ওই যে 1.5-2 বছরের কথা আপনি বলছিলেন, ওইভাবে বড় কোনো ম্যাচ আমরা জিততে পারিনি। আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার কথা বলছেন, সেটাও আসলে তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা টেনে টুনে অনেকটা গিয়েছি ওয়ার্ল্ড কাপে। ফলে এটা কি স্কটল্যান্ড আমাদের সাথে আসলে কবে বেটার খেলেছে আমি আমার মনে পড়ছে না। আমরা সবসময় রাজকীয়ভাবে যে স্কটল্যান্ডের সাথে জিতেছি। আয়ারল্যান্ড বরং আমাদের দেশে এসে আমাদের মাটিতে 3-0-তে যে টি20-তে হারালো, সেটা আমরা কিন্তু আয়ারল্যান্ডের আমরা কিন্তু 9 নম্বর, আয়ারল্যান্ড 10 নম্বর। সেখানে আয়ারল্যান্ড কিন্তু ডেভেলপ করে নিজেদের এখন 9 নম্বরে এনেছে, আমরা কিন্তু 10 নম্বরে টি20-তে। এই জায়গায় আসলে তাহলে আপনার কথা যদি আসে, যে আপনার আসলে তাহলে প্ল্যানটা কি, আপনি বলছিলেন যে ওই ন্যাশনাল টিমের আশা একরকম আপনি ছেড়েই দিয়েছেন, বা না, এখানে আসলে আমি যেটা বুঝেছি যে আমাদের নিয়ে যেহেতু প্ল্যান নেই, আমাদের নিয়ে কোনো কিছু আসলে তাদের ওইভাবে যদি মুখের উপর বলে দেয় তোমাকে নিয়ে আমার কোনো প্ল্যান নেই, তো এটা আসলে শুনতে ভালো লাগে না। আর আমি কতদিন আসলে এটার পেছনে ওয়েট করব? আসলে আমি নিজে খুব ডিপ্রেশনে ছিলাম লং টাইম, আমার ওখান থেকে কাটিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। তো আমি চেষ্টা করছি যে আমি মানে নিজেকে মানিয়ে নিতে, যে আমি এখন আফসোস হয় যে আমি আসলে এর বাইরে অনেক কিছু করার ছিল, আমি আমার 3টা বছর খালি ওয়েস্ট করলাম এখানে। আপনার ব্যাপারটা আপনি হয়তো বা হাল ছেড়ে দিয়েছেন, বাট ব্যাপারটা যদি এরকমই হয় যে ডেডিকেশনের ঘাটতি কিংবা টিম এনভায়রনমেন্টের কিছু সমস্যা, কিংবা আপনি বলছিলেন যে মেন্টালিও আপনি খানিকটা সিক হয়ে গিয়েছিলেন, জাহানারা আপু তার একটা ইন্টারভিউতে একই কথা বলেছেন যে মেন্টালি আসলে প্লেয়াররা খুব একটা ভালো অবস্থানে নেই। ক্রিকেটটা তো আসলে পুরোটাই মেন্টাল গেম, মেন্টাল স্টেটটা কেমন সেটা খুবই ইম্পর্টেন্ট। ফলে অনেক প্লেয়ারদের সাথে যদি একই রকম ঘটনা ঘটতে থাকে, সেক্ষেত্রে আসলে মেয়েদের ক্রিকেটের যে একটা স্বপ্ন আমরা দেখতে শুরু করেছিলাম, সেটা কি আবার ওই যে একই চক্রের মধ্যে আমরা আটকে যাব কিনা? দুইটা কথা বলবো। একটা জিনিস হচ্ছে যে এখন যে প্রসেসে এগোচ্ছে, আমরা ব্যাকে ফিরে কোনো প্লেয়ার পাবো না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যাকে নিচ্ছি আমরা তার উপরেই কিন্তু ডিপেন্ড করে থাকতে হবে, আমরা ব্যাকে কোনো প্লেয়ার পাচ্ছি না বা পাবো না। যেটা রিপ্লেসমেন্ট বলেন, রিপ্লেসমেন্ট কিন্তু এখন পর্যন্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু রিপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে না। কারণ রিপ্লেসমেন্টের প্রসেসগুলো আমার কাছে মনে হচ্ছে ওইখানে আমরা একটু পিছিয়ে আছি। যে বিসিবি যদি মনে করে যে আমি সিলেক্টরের নাম মানে সিলেক্টরকে ভেবেই বললাম যে, বা এই যারা আছে এখন, তারা যদি মনে করে তারা 2 জন প্লেয়ারকে তৈরি করেছে, তারা 4 জন প্লেয়ারকে হারিয়েছে, এটা অবশ্যই মাইন্ড। এই ক্ষেত্রে আসলে মানে অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার, আপনি যেহেতু অনেকদিন খেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা, মানে আপনার কি মনে হয় যে আসলে কোন জায়গাটাতে কাজ করলে পরে আমরা আসলে এই প্যাচটা থেকে বেরিয়ে আসতে পারবো? এটা আসলে আমার মনে হয় ভালো নেগোসিয়েশনের দরকার আছে। ভালো নেগোসিয়েশন ছাড়া আমার যে প্রবলেমগুলো হচ্ছে বা আমাকে নিয়ে করছে না, আপনি 2020 সাল থেকে দেখবেন আমি কিন্তু আমার ফুল স্পেলে কোনো কিছুই করতে পারি না। আমার ফুল স্পেলে আমি বোলিং পাই না, আমি যে জায়গা ব্যাটিংয়ের জায়গাটাও আমার অনেকই ছিল, প্যাট পড়ায় দেখা গেছে যে অনেকক্ষণ রেখে দিয়েছে। হ্যাঁ, ব্যাটিং করি এরপরে আরও একজনকে নামিয়ে দিয়েছে তাদের ইচ্ছা মতো করে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমাদের অনেক কিছু দেখে আসতে হয়েছে, অনেক খারাপ পজিশন দেখে আসতে হয়েছে। তো এইগুলো আসলে আমার তো মনে হয় না যে এইগুলো করলে টিমের মধ্যে চললে ভালো কোনো রেজাল্ট আসতে পারে। আমার নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, তো অ্যাজ এ সিনিয়র পার্সন বা অ্যাজ এ জুনিয়র পার্সনই হোক না কেন, অবশ্যই তার সাথে একটা ভালো সম্পর্ক সবার সাথে থাকা উচিত। ভালো কথা বলতেই পারি আমি যে, রোমানা তোমার এই যে ব্যাটিংয়ে এরকম প্রবলেম আছে, তুমি এটা সলভ করার চেষ্টা করো। রোমানা, তোমার ফিটনেসে এই ঘাটতিগুলো আছে, তুমি এটা করার চেষ্টা করো। তা না, আমি রোমানাকে নিবই না, ওর ফিটনেস সমস্যা, ওর গ্রুপিং করে, ওর এইটা সমস্যা। গ্রুপিংয়ের এই ইস্যুটা অনেকবার এসেছে আমার সাথে। এটা কিন্তু আপনার প্রত্যেকটা সিনিয়রকে একটা এলিগেশন দিয়েছে যে ওরা গ্রুপিং করে, কিন্তু কোনো জুনিয়র যদি তাদের সাথে ডিসকাস করেন, কেউ বলতে পারবে না এটা জাস্ট যারা বলে
তারা নিজেদের কাল্পনিক শক্তি থেকে বলে আমার মনে হয়। গ্রুপিং বলতে ব্যাপারটা কি, মানে আপনারা জুনিয়রদের একটু ছোট করে দেখেন এমন কিছু? তো প্রত্যেকটা জুনিয়রই বলতে পারবে। আমার কাছে মনে হয় না সালমা আপু, আমি, জাহানারা কখনো যারা আছে কোনো সিনিয়র কখনো কোনো জুনিয়রের সাথে আমরা কখনো খারাপ বিহেভ করেছি। তো এটা যদি কেউ আমাদের সামনে এসে বা আপনাদেরকে বলতে পারে তো আমরা মাথা পেতে নেব। এটা আপনি বলছিলেন যে ক্রিকেটটা আপনি এখন জাস্ট পছন্দ করেন, ভালোবাসেন বলে খেলছেন। এটা নিয়ে কোনো ফিউচার প্ল্যানিং আছে কিনা, যে ক্রিকেটটা ছাড়ার পরে কি করতে চান বা ক্রিকেটের সাথে কোনোভাবে ইনভলভ হতে চান? বা এই কথাও কিন্তু বলা হয়েছিল যে আপনারা বিদায় নিলে আপনাদেরকে হয়তো বা ভালো একটা পজিশনও বোর্ড থেকে অফার করা হবে, আপনারা মেয়েদের ক্রিকেট নিয়ে কাজ করতে পারবেন। আপনাদের কি এটাও মনে হয় কিনা যে মেয়েদের ক্রিকেটে আপনাদের অনেক কিছু দেওয়ার আছে? এটা আসলে আমাদের ওই যে কালচারগত প্রবলেম আছে, যে কিছু কালচারগত প্রবলেম, এর জন্য বললাম যে এই কথাটা কিন্তু আমার তাদেরকে বলার কথা ছিল যে স্যার আমি আর খেলতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখন খেলার পাশাপাশি অন্য কিছু করতে। আমার ডান, আমি নিউ কোনো কিছু নিয়ে আমি আসলে কাজ করতে চাচ্ছি। তো এইটা সেটা না, তারা আমাদেরকে বলে তুমি এখন ছেড়ে দাও, তুমি এখন অন্য কিছুর জন্য করো। তার মানে এটা এখান থেকে কি বোঝা যায়, মানে এটা কি মিনিং করতে চেষ্টা করে যে আমি তোমাকে নিতে চাচ্ছি না বা তোমাকে প্ল্যানে রাখতেছি না, তুমি অন্য জায়গায় তোমার ইচ্ছা মতো করো, আমাদের প্ল্যান অন্য কিছু আছে। আর এর পাশাপাশি আমার একটা মাছের ঘের আছে, আর হচ্ছে আমি খুলনায় যে প্রপারে খালিশপুরে একটা আমার বড় জিম আছে, আমি এই জিমনেশিয়াম যেটা কন্টিনিউ চালাচ্ছি, তার সাথে একটা ক্যাফেও আছে। তো আমি মানে ক্রিকেটের পাশাপাশি এগুলো করে যাচ্ছি। আর যদি বলেন ফিউচার প্ল্যানে আর কিছু আছে নাকি, আমি এর সাথে বোর্ডের যে এইগুলো আছে যেমন কোচেস ট্রেনিং, আম্পায়ার ট্রেনিং কমপ্লিট করেছি, আর ম্যাচ অফিসিয়ালি ট্রেনিংটাও কমপ্লিট করব। তো এইগুলো আমি আমার জ্ঞান গেদারের জন্য বলতে পারেন যে নলেজ গেদার করলাম, আর আমার একটা সার্টিফিকেট থাকলো। বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে কি করতে চান? লাস্ট প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটের জন্য তো অনেক কিছু করার প্ল্যান নেই, আমি আসলে ক্রিকেটে এসেছিলাম। আমি আমার চেষ্টা করেছি যে আমার ক্রিকেট ক্যারিয়ারে ভালো কিছু করার জন্য। তা আলহামদুলিল্লাহ আমাদের হাত থেকে যে একটা কাপ আনতে পেরেছি, এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া জানাই। আর এর পাশাপাশি যদি অ্যাজ এ অফিসিয়াল হিসেবে কখনো কাজ করি, তো সেক্ষেত্রে যদিও আমি এখন পর্যন্ত ক্রিকেটের বাইরে যেতে পারিনি, আমি এখনো ওই চিন্তাটা মাথায় আসেনি আমার কাছে যে অফিসিয়াল হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো এটা যদি আমার কখনো মাথায় আসে, অবশ্যই আমি ওই দিকটাও আমি আমার ফুল এফোর্টটাই দিব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.